আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি জিম রনের লেখা 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। বইটি বাংলায় অনুবাদ করছেন ফজলে রাব্বি। আজ অধ্যায় 5, জ্ঞান অর্জনের উপায়। চলুন শুরু করি। আশা করছি পুরো অডিওটি সাথেই থাকবেন। লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনি যে সুন্দরভাবে জীবনযাপন করতে চান বা লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। কোনো বিষয় সম্পর্কে জানা থাকলে তা অর্জন করা সহজ হয়। আর কি জানা দরকার এ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে কীভাবে জানতে হবে তাও জানা গুরুত্বপূর্ণ। জনাব শোভ আমাকে পড়তে উৎসাহী করে তুলছিলেন। তিনি বলছিলেন, যদি তুমি সাফল্য চাও তবে সাফল্য সম্পর্কে পড়ো, যদি তুমি সুখ চাও তবে সুখ সম্পর্কে পড়ো, যদি তুমি অর্থ চাও তবে কীভাবে অর্থ অর্জন করতে হয় তা নিয়ে পড়ো। যারা সাফল্য, সুখ বা সম্পদ অর্জন করে তারা হঠাৎ করে এগুলো পায়নি, বরং নিয়মিত লেখাপড়ার মাধ্যমেই পেয়েছে। অলস ব্যাপারটি হচ্ছে প্রথমে পড়তে হয়, তারপর চর্চা করতে হয়। অনুমান করুন তো কত শত লোক সম্পদ নিয়ে লেখাপড়া করছে বা গবেষণা করছে। খুব কম, তাই না? তারা এই সম্পর্কে না জেনেই পরিশ্রম করছে। শত শত লোক সুখ, শান্তি ও সম্পদ চায়, অথচ তারা এই ব্যাপার সতর্কভাবে নিজ ইচ্ছায় লেখাপড়া করে না। ব্যাপারটি আমার কাছেও রহস্যজনক। বহু বছর আগে ধর্মগ্রন্থে পড়ছিলাম, তুমি যদি খোঁজো তবেই পাবে। এর মানে হলো খুঁজলেই পাওয়া যায়। জ্ঞান খুঁজলে নতুন নতুন জ্ঞান, বৃত্তি বা ধারণা পাওয়া যায়, যার মাধ্যমে নতুন কোনো বুদ্ধি বা কৌশল সৃষ্টি করা যেতে পারে। খুঁজতে থাকুন। কোনো কিছু পেতে হলে প্রথমে খুঁজতে হবে। জীবন বদলাতে কোনো বুদ্ধি, পরামর্শ বা ধারণা খুঁজছেন, পাওয়া যাচ্ছে না, খুঁজতে থাকুন। জ্ঞান অর্জনের জন্য পরিশ্রম করে যান, ঠিকই তা আপনার কাছে ধরা দেবে। জ্ঞানরূপী সম্পদ আহরণ। আহরণ মানে হচ্ছে উপার্জন বা সংগ্রহ করা। আরও একটি মৌলিক ধারণা হলো আহরণ করা। আমরা অসাধারণ বুদ্ধিগুলো খুব তাড়াতাড়ি ভুলে যাই। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিষয়েও একই কথার প্রয়োজন। এজন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বোঝা উচিত। প্রথমে বিশেষ সময়গুলো ধরে রাখার চেষ্টা করা উচিত। অনেক সময় অনেক ছবি তুলুন। চোখের পলকে কোন ঘটনাটাকে ক্যামেরাবন্দি করা 20 শতকের একটি দাবি। প্রযুক্তি আমাদের জীবন কত সহজ করে দিয়েছে। একটি অভিজ্ঞতার কথা বলি। গত 3 বছর ধরে তাইওয়ানে বক্তৃতা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। গত সপ্তাহে সেমিনারে প্রায় 1000-এর বেশি দর্শক ছিল। তাহলে ভাবুন সেখানে ক্যামেরা ছিল কতগুলো। ঠিকই ধরছেন, 1000। প্রত্যেকেই সময়টিকে ধরে রাখার জন্য ছবি তুলছিল। আমাকেও বহু সময় ধরে ছবির জন্য পোজ দিতে হয়েছে। আপনি কি কখনো কয়েক প্রজন্ম আগের তোলা কোনো ছবি দেখছেন? যদিও এর সংখ্যা অনেক কম হবে, তবু তখনকার জীবন কেমন ছিল তা জানার জন্য আমাদের কাছে পর্যাপ্ত ছবি আছে। আর এখন আমরা কত বেশি ছবি তুলতে পারছি। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য এমন কত ছবি রেখে দিতে পারবো। এটা কি বিস্ময়কর ব্যাপার নয়? তাই নিরুদ্যম না হয়ে পরবর্তী প্রজন্মের জন্য পর্যাপ্ত ছবি আর ভিডিও রেখে যান। জ্ঞান আহরণের আরেকটি মাধ্যম হচ্ছে ব্যক্তিগত পাঠাগার নির্মাণ। আপনি আপনার নিজস্ব পাঠাগারের মাধ্যমে জ্ঞান সংগ্রহ করতে পারেন। আপনার ঘর সাজানোর জন্য যে বইগুলো কিনছেন, আমি সেগুলোর কথা বলছি না। যেগুলো আপনার জীবন গঠন করবে এমন বইয়ের কথা বলছি। মানসম্পন্ন বই পড়ুন। এইসবই প্রকৃত সম্পদ। আজকের যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের যুগ। এই যুগে অডিও, ক্যাসেট, টেপ বা ভিডিও টেপ আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এগুলো সংগ্রহে রাখুন। এগুলি আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের কাছে মূল্যবান সম্পদরূপে প্রতীয়মান হবে। আর এইভাবে আপনি আপনার জীবন ধারণের জন্য পর্যাপ্ত জ্ঞান আহরণ করবেন। আমি ঠিক এই ব্যাপারেই আপনাকে দেখাতে চাচ্ছি। আপনি যখন সুখ ও সম্পদ অর্জনের জন্য একজন আগ্রহী শিক্ষার্থী হবেন, প্রতিদিন একটি খাতায় বা ডায়েরিতে আপনার বুদ্ধি, পরামর্শ বা ধারণাগুলো লিখে রাখবেন, তখনই অভিনব কিছু ঘটবে যা আপনার জীবনকে উন্নত করবে। এভাবে ধীরে ধীরে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। এসব সম্পদ হচ্ছে ব্যবসায়িক ধারণা, সামাজিক ধারণা, সাংস্কৃতিক ধারণা, বিনিয়োগের ধারণা, জীবনকে যাপন করতে নিত্য নতুন ধারণা। আপনি কি এর মূল্য বুঝতে পারছেন? আপনি উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পেয়েছেন, নিঃসন্দেহে এগুলো তার চেয়েও বেশি মূল্যবান। কীভাবে জ্ঞান অর্জন করবেন? দুটি উপায় আছে। একটি হচ্ছে নিজের জীবন থেকে শেখা, আর অন্যটি হচ্ছে অন্যের জীবন থেকে শেখা। এই দুইভাবে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। ব্যক্তিগত অভিজ্ঞতা। অতীত ঘটনা থেকে শিখুন। আপনার অতীত জীবনের অভিজ্ঞতা পর্যালোচনা করুন এবং
এর থেকে শিখুন। আমি এই পদ্ধতির নাম দিয়েছি অতীত থেকে শেখা। আপনার জীবনের অতীত ঘটনাগুলোই আপনার জন্য সবচেয়ে ভালো শিখবার জায়গা। দিনগুলোকে অনুভব করুন, কেবল অবহেলায় কাটিয়ে দেবেন না। চারদিকে কি ঘটেছে দেখুন, এগুলো পর্যালোচনা করুন, তবেই তা আপনার মনকে আলোড়িত করতে পারবে। সবকিছুর জন্য নির্দিষ্ট সময় আর জায়গা রয়েছে। আজের সময় কাজ করবেন আর আবার অতীত ঘটনাকে পর্যালোচনা করার জন্য কিছু সময় দেবেন। সেখান থেকে শিক্ষা নিয়ে পুনরায় কাজ করবেন এবং পূর্বে চেয়ে ভালোভাবে কাজটি করবেন। সবসময় অতীত নিয়ে ভাবা যায় না। হয়তো আমরা ব্যস্ততার অজুহাতে অতীত ঘটনাকে পাশ কাটিয়ে যাই, কিন্তু অতীত ঘটনাকে বিশ্লেষণ না করলে আমরা একই কাজ বারবার করে যাব এবং ফলাফলও একই রকম আসবে। দিন শেষে পুরো সময়কে পর্যালোচনা করা উচিত। কোথায় গেলেন, কেন গেলেন, কি করলেন বা বললেন, এসব ফিরে দেখা উচিত। খুব স্পষ্ট করে এসব দেখার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। রং, আকৃতি, চেহারা, শব্দ, কথোপকথন, অভিজ্ঞতা, সবকিছু। অভিজ্ঞতা কিন্তু পণ্য হতে পারে, মুদ্রা হতে পারে। এটি মহামূল্যবান একটি উৎস। তবে এটা তখনই সম্পদে পরিণত হবে যখন আপনি এর থেকে শিখতে চাইবেন। নিজের অভিজ্ঞতা পর্যালোচনা করুন, এর থেকে শেখার চেষ্টা করুন। কোনো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন তার উপরে নির্ভর করছে ফলাফল। তাই জীবনে ইতিবাচক কিছু করতে হলে এর থেকে মূল্যবান জ্ঞানটুকু আহরণ করা উচিত। সপ্তাহ, মাস বা বছরব্যাপী আপনি এই চেষ্টা করে যেতে পারেন। সপ্তাহ শেষে পুরো 7 দিনের প্রতিবিম্ব বা ঘটনা নিয়ে চিন্তা করুন। মাস শেষে এবং বছর শেষেও একই কাজ করুন। তবে বছর শেষে হয়তো এক সপ্তাহ সময় নিয়ে চিন্তা করুন, কারণ 365 দিনের ফ্ল্যাশব্যাক একদিনে সম্ভব নয়। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে জানে কি করে তার অতীত জ্ঞানকে ভবিষ্যতের জন্য কাজে লাগাতে হয়। কিছুদিন আগে আমার বাবার বয়স 76 বছরে পা দেয়। তখন আমি তাকে বলছিলাম, বাবা, তুমি যদি তোমার অতীত 75 বছরের অভিজ্ঞতা জড়ো করে তোমার 76তম বছরে বিনিয়োগ করো তবে কেমন হয়? কখন কি এভাবে চিন্তা করে দেখছেন? এতে করে আপনার জীবন আরও বেশি উৎপাদনশীল হবে। দিনগুলিকে শুধু চলে যেতে দেবেন না। এগুলো থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুন এবং তা ভবিষ্যতে কাজে লাগান। অতীত কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী কর্মক্ষেত্রকে আরও সুন্দর করুন। প্রতিটি কাজের বেলায় এই পদ্ধতি অনুসরণ করুন। নতুন অভ্যাস তৈরি করুন। জীবনকে লক্ষ্য করুন, সে যেন বলতে না পারে যে আপনি তাকে উপেক্ষা করছেন। 1/10 সময় পর্যবেক্ষণ করুন, বাকি সময় তা কাজে লাগান। কেবল আরেকটি বছর বেঁচে থাকাই যথেষ্ট নয়। গত বছরগুলোর শিক্ষা কাজে লাগান এবং এই শিক্ষাকে ভবিষ্যৎ কর্মে বিনিয়োগ করুন। জীবনকে পর্যালোচনা করার সময় ভালো মন্দ সব কিছু পর্যবেক্ষণ করুন। ব্যর্থতা, সফলতা বিশ্লেষণ করুন। আমাদের তথাগত বার্তাগুলো আমাদেরকে আরও সফল হতে সাহায্য করে। এগুলো সপ্তাহের চেয়েও ভালো শিক্ষক। ভুল করার মাধ্যমে আমরা ঠিক কাজটি শিখি। তাই ভুল করা অপ্রয়োজনীয় নয়, তাই বলে ইচ্ছাকৃত ভুল নয়। যাক, এ সম্পর্কে আরও বেশি না বলে, যদি গত 10 বছর আপনি ভুল করেই কাটিয়ে দেন, আমি চাইব না আগামী 10 বছরও আপনি একই কাজ করেন। অতীত থেকে শিক্ষা নেওয়ার চেয়ে ভালো কিছু নেই। জনাব শফের সাথে 6 বছর কাজ করার পর একদিন উনি জানতে চাইলেন, জিম, তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? কেমন লাগছে? আমি কিছুটা বিরক্তকর সাথেই উত্তর দিলাম, খুব ভালো নয় স্যার, এভাবে আর চলা ঠিক নয়। 6 বছর একটা ভুল পরিকল্পনা নিয়ে সময় নষ্ট করা তোমার কাছে কি যথেষ্ট মনে হয় না? গত 6 বছরে তুমি কত টাকা জমিয়েছো? কিছুই না। তিনি অবাক হয়ে বললেন, তোমাকে এই পরিকল্পনা নিতে কে বলছিল? কত চমৎকার প্রশ্ন। এই পরিকল্পনা কি করে করছিলাম আমি? এটা কি আমার পরিকল্পনা ছিল নাকি অন্য কারণ? প্রত্যেকে অন্য কারো পরিকল্পনা অনুযায়ী কাজ করে, কিন্তু প্রশ্ন হলো আর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করি। অতীত ভুলগুলো পর্যালোচনা করা খুব একটা সুখকর নয়। আমার মতো যারা শুরুতে অনেক বেশি ভুল করছে তাদের বেলায় একটা পুরোপুরি সত্য। তবু এর ইতিবাচক দিক নিয়ে চিন্তা করুন। আপনি যখন এসব ভুল ঘাটাঘাটি করবেন তখন সচেতন হবেন, ভবিষ্যতে এর থেকে দূরে থাকতে পারবেন। অন্যের জীবন থেকে শেখা, অন্যের জীবন থেকেও শিখতে আপনি পারেন। তাদের ব্যর্থতা আর সফলতা থেকে শিখতে পারেন। আমার ধর্মগ্রন্থ আমার জন্য শিক্ষার একটি চমৎকার উৎস, আর এতে ভালো মন্দ 2 রকম বিষয়ে উল্লেখ থাকে। এরকম ভালো উদাহরণ। এতে আপনাকেও অনুসরণীয় ব্যক্তিকে অনুসরণ করার কথা বলা হয়েছে। অন্যটি হলো সাবধানতা। এতে বলা হয়েছে
আপনি যেন সেসব বোকাদের মতো কাজ না করেন। কত প্রয়োজনীয় এটা একটা। তবে সম্ভবত ধর্মগ্রন্থে আরেকটি বার্তা রয়েছে, আপনার নিজের জীবনের গল্পটি যদি কোনো বইয়ের স্থান পায় তবে তা যেন অনুসরণীয় হয়। সে বিষয়ে লক্ষ্য রাখবেন। প্রিয় পাঠক, আপনার ধর্মগ্রন্থ পাঠ করে দেখুন, সেখানেও এর উদাহরণ, এর সাবধানতা, এর ধরন সম্পর্কে বলা হয়েছে। 3 ভাবে অন্যের জীবন থেকে শেখা যায়। 1. প্রকাশিত লেখা, অডিও বা ভিডিও থেকে। 2. অন্যের জ্ঞান অর্জনের বিষয় শোনার মাধ্যমে। 3. সফল ও ব্যর্থদের জীবন পর্যবেক্ষণ করে। বিষয়গুলো একটু বিস্তারভাবে জানা যাক। বই, অডিও এবং ভিডিও। যেসব সফল মানুষের সাথে আমার পরিচয় হয়েছে তারা সবাই পরিশ্রমী পাঠক ছিলেন। তারা অনেক লেখাপড়া করতেন। তাদের কৌতূহল তাদেরকে পড়তে উৎসাহিত করছে। তাদের প্রত্যেকের ছিল তীব্র জানার তৃষ্ণা, নতুন তথ্য তারা সারাক্ষণ খুঁজতেন। প্রত্যেক দলনেতাই একজন পাঠক। একটা সময় ছিল যখন লেখা প্রকাশ মানেই ছাপার অক্ষরে প্রকাশ করা বোঝাতো, কিন্তু এখন সময় বদলে গেছে। প্রযুক্তির সাহায্যে এখন ছাপার অক্ষর ছাড়াও অনলাইনের মাধ্যমে পড়া যাচ্ছে, লেখা যাচ্ছে। বেশিরভাগ ব্যস্ত মানুষই অবসর সময়ে অডিও শোনেন, এর মাধ্যমে শেখার চেষ্টা করেন। তার প্রায়ই গাড়ি চালানোর সময় এটা করেন, যাতে সময় বেঁচে যায়। এটা বেশ সহজ ও কার্যকর একটি উপায়। আপনি কি জানেন বিভিন্ন বিষয়ে শত শত বই, অডিও এবং ভিডিও আছে? তারপরে বেশিরভাগ মানুষ এর থেকে শিখতে চায় না। আপনি একে কি বলছেন? হাজার হাজার সফল মানুষ খবরের কাগজে তাদের অভিজ্ঞতা শেয়ার করার পরেও মানুষ তা পড়তে চায় না। কি বলা যাবে? মানুষ এখন ব্যস্ত, তবে এর মাঝে যতটুকু সময় পাওয়া যায় তা কাজে লাগানো উচিত। পড়তে বেশি সময় লাগলে আপনি অডিও শুনতে পারেন। আপনাকে গভীর রাত পর্যন্ত পড়তে হবে না। আপনি প্রতিদিন কেবল 30 মিনিট ব্যয় করলেই হবে। যদি আসলে শিখতে চান তবে এই 30 মিনিটকে 60 মিনিটে নিয়ে যান। তবু কমপক্ষে 30 মিনিট ব্যয় করুন। রুটিন তৈরি করুন। খাবার খেতে ভুলে গেলেও এই 30 মিনিট ভুলবেন না, কারণ একবেলা না খেলেও আপনি বেঁচে থাকবেন, কিন্তু একটি বুদ্ধি বা ধারণা হারিয়ে গেলে তা আর জীবনে ফেরত পাবেন না। হয়তো এই বুদ্ধি বা ধারণাই আপনার জীবনকে বদলে দিতে পারত। ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি মানুষ কেবল খাওয়ার জন্যই বেঁচে নয়, তার মন ও আত্মার পুষ্টি দরকার। আর তা হতে পারে শব্দ, বাক্য, শোনা বা পড়ার মাধ্যমে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ মানসিকভাবে দারিদ্রতার শিকার। আপনার মনকে কেবল খাবার দিলেই হবে না, নিশ্চিত হতে হবে আপনার মন যেন সুষম খাবার পায়। আপনার পড়ার সময়কে জ্ঞানরূপী সম্পদ অর্জনের জন্য তৈরি করুন। কেউ যদি শেখার জন্য 30 মিনিট খরচ করতে না চায় তবে কিছু অবিশ্বাস্য অজুহাত শোনার জন্য প্রস্তুত হন। ধরুন আমি জনকে বললাম, জন, আমি একটি সোনার খনি পেয়েছি, চলো খনন করি। সে বলবে, আমার কাছে তো কোদাল নেই। তাহলে কোদাল জোগাড় করো। তার উত্তর হবে, তুমি কি জানো আজকাল কোদালের কি দাম? দেখুন, সমৃদ্ধ হতে হলে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে। শেখার জন্য যেসব উপকরণ দরকার, বই, টেপ বা ভিডিও সংগ্রহ করুন। কোনো সেমিনারে অংশগ্রহণ করা সম্ভব হলে অংশ নিন। নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে কার্পণ্য করবেন না। যারা শফের শুরু থেকেই আমাকে বই পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়েছেন। তিনি বলতেন, স্বশিক্ষিত হও। প্রথাগত শিক্ষা তোমাকে প্রথাগত ফলাফল এনে দিবে। এর সাথে নিজের আয়ের দিকেও লক্ষ্য রাখো। যদি আরও বেশি পরিশ্রম করতে হয় তো করো। যদি তুমি জীবন থেকে গড়পড়তার চেয়ে বেশি চাও তবে তোমাকে অবশ্যই স্বশিক্ষিত হতে হবে। তাই আমি তখন থেকেই আমার ব্যক্তিগত পাঠাগার গড়ার কাজে নেমে পড়লাম। এখন আমার বেশ সমৃদ্ধ একটি পাঠাগার আছে। তিনি আমাকে শুরুতে কিছু বই পড়তে দিয়েছিলেন। এর মধ্যে আমাদের ধর্মগ্রন্থ ছিল, যেটা আমার কাছে আগে থেকেই ছিল। আমাদের ধর্ম নিয়ে আমার কাছে 66টি বই ছিল। আমার বাবা মা দেখলেন যে এ বিষয়ে আমার ভালোই জ্ঞান আছে। আমার শুরুটা তাই মন্দ ছিল না। তবে জনাব শফের চাইতেন আমি যেন নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি ভালো করে পড়ি। আপনি নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি অডিও বুক হিসেবে শুনতে চাইলে আমাদের বিজি মোটিভেশন চ্যানেলে ঘুরে দেখতে পারেন। আপনি যদি এখনও না পড়ে থাকেন তো দ্রুত পড়া আরম্ভ করুন, অথবা আমার চ্যানেল থেকে অডিও হিসেবে শুনতে পারেন। আমাকে এটা বহুবার পড়তে হয়েছে। জনাব শফ বারবার বলতেন, দক্ষতা অর্জন করতে পুনরাবৃত্তি হচ্ছে মূল জিনিস। আর আমার ব্যাংক অ্যাকাউন্টের যে অবস্থা ছিল তাতে আমার যে অনেক ধরনের দক্ষতার প্রয়োজন ছিল তা বলার অপেক্ষা রাখে না। এখন যখন আমি আমার অতীতের দিকে তাকাই তখন মনে হয় বইটি আমার কাছে 10 লাখ টাকার সমান ছিল। এ থেকে আমি এই গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, দাম ও মূল্যের সমান মধ্যে যে কত বিশাল ফারাক থাকতে পারে তা আমি এখান থেকে শিখি।
জনাব শফের সাথে পরিচয়ে আগে আমি প্রত্যেকটি জিনিসের দাম জানতে চাইতাম। তিনি আমায় শিখেছিলেন মূল্য সম্পর্কে। তিনি শিখেছিলেন যে কোনো জিনিসের মূল্য সম্পর্কে প্রশ্ন করতে। যখন থেকে দামের বদলে আমি মূল্য নিয়ে ভাবতে আরম্ভ করলাম, তখন থেকেই আমার জীবন বদলাতে আরম্ভ করল। স্মরণ রাখবেন, আপনি তাই যা আপনি পাঠ করেন। কারোর সাথে দেখা করতে গেলে আমি আগে তার পাঠাগার দেখি। অযাচিত আড্ডার চেয়ে এতই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পাঠাগারের মাধ্যমে আমি ব্যক্তির রুচি ও চিন্তাধারা সম্পর্কে ধারণা করতে পারি। আপনাদের পাঠাগারটি আপনার সম্বন্ধে কি বলে? বই পড়া কোনো অবসর সময়ে বিলাসিতা নয়। যারা জানতে আগ্রহী তাদের জন্য এটা ভীষণ দরকারি বিষয়। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ভাবছেন যে আমার আর পড়ার কিছু নেই। আমার অনেক বন্ধুই এটা ভাবতো। এটা ভুল। পড়া আরম্ভ করুন। যেসব বই আপনার সম্মানকে সমৃদ্ধ হতে সাহায্য করবে সেগুলো বেশি বেশি করে পড়ুন। আপনাকে সব বই পড়তে হবে না। সপ্তাহে 2টি করে বই পড়ুন। এটা যদি বেশি মনে হয় তাহলে 2টি পাতলা বই দিয়ে আরম্ভ করুন। 10 বছর ধরে এভাবে পড়লে আপনার 10,000 বই পড়া হয়ে যাবে। বইয়ের গভীর ও লুকায়িত জ্ঞান আপনাকে জীবনকে প্রভাবিত করবে। এভাবে না পারলে আপনি অন্য কোনো ব্যক্তির থেকে পিছিয়ে যাবেন। এতে করে বাজারে টিকতে পারবেন না আপনি। অন্যরা আপনাকে চুইংগামের মতো চিবিয়ে খেয়ে ফেলবে। প্রয়োজনীয় জ্ঞানের অভাবে বহু সুযোগ হারাবেন। তখন জীবনের পথ ও পাড়ি দেওয়া কষ্টকর হয়ে যাবে। যে বই পড়া হয়নি তা আপনাকে সাহায্য করতে পারবে না। ঠিক আছে, আপনি তো অনেক বেশি বই পড়তে পারবেন না, কিন্তু কিছু তো পাঠ করতে পারবেন। শ্রবণ করা, শুনতে শুনতেও আপনি শিখতে পারেন। একটি বুদ্ধি দেই, একজন অভিজ্ঞ ব্যক্তিকে রাতের খাবারের দাওয়াত দিন। একজন দরিদ্র ব্যক্তির উচিত একজন ধনী ব্যক্তির পেছনে বিনিয়োগ করা। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে দিয়ে কারো না কারো তুলনায় গরিব। তারপর আপনি তার কাছ থেকে অভিজ্ঞতার গল্প শুনবেন। এটা করে দেখুন। দরকার হলে 1-2 হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করুন। প্রশ্ন করুন, মিনিট 15 ধরে সালাদ খেতে থাকুন, কথা বলতে থাকুন। 35 মিনিট পর্যন্ত কথোপকথন চালিয়ে যান। এরপর কিছুটা মিষ্টান্ন খান। যতটুকু সম্ভব সময় বাড়িয়ে নিন। কমপক্ষে 2 ঘন্টা তাকে ধরে রাখুন। 2 ঘন্টা কথা বলতে পারবেন এমন কাউকে পেলে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। এতে আপনার জীবন বদলে যাবে। তবে গরিব কখনো ধনীকে আমন্ত্রণ জানায় না। এই জন্য হয়তো তারা গরিব। কেউ হয়তো বলবে সে নিজেই তো ধনী, সে নিজের খাবার কিনে নিক, আমার এত টাকা নেই। আর তাছাড়া আমার জায়গায় তুমি থাকলে সারাদিন কাজ করে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়তে, যা একটু সময় পাওয়া যায় তাতে রাতের খাবার খাওয়া এবং একটু টিভি দেখে নিতে হয়। তারপর তো ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়তে হয়। একজন ধনী ব্যক্তির পেছনে ব্যয় করার মতো সময় কোথায়? আর দেখবেন এই ব্যক্তি মানুষের কাছ থেকে ধার করে চলছে। সে একজন ভালো কর্মী, পরিশ্রমী কর্মচারী। সে তার সারা জীবন খুব আন্তরিকতার সাথে কাজ করে গেছে, তবু সে সুখী নয়। আপনাকে কেবল ভালো কর্মচারী হলেই হবে না, এর চেয়ে বেশি কিছু হতে হবে। আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। চিন্তাভাবনা করে দেখুন, সময় বিনিয়োগ করতে হবে, কারণ বিনিয়োগ না করলে মুনাফা পাওয়া যায় না। পর্যবেক্ষণ, শিক্ষার তৃতীয় মাধ্যমটি হচ্ছে পর্যবেক্ষণ। এর মাধ্যমে আপনি অন্যের জীবন পর্যবেক্ষণ করে শিখতে পারেন। সফলদের দেখুন কেন, কারণ, সফলতার সূত্র ফেলে যায়। দেখুন একজন সফল ব্যক্তি অন্যের সাথে কি করে হাত মেলায়। দেখুন তারা কীভাবে প্রশ্ন করে সফলতাকে তারা অভ্যাসে পরিণত করছে। তারা জয়ের নমুনা প্রতিষ্ঠা করে, যেমন ব্যর্থরা প্রতিষ্ঠা করে ব্যর্থতার নমুনা। সফলতার কাছ থেকে শিখুন কি করে অর্থের ঠিক ব্যবহার করতে হয় এবং জীবনাচরণে ব্যবস্থাপনা পদ্ধতি। সফল মানুষরা প্রায় সেমিনার বক্তৃতা করেন। সেখানে গিয়ে তাদের বক্তব্য শুনুন, সরাসরি শুনুন ও দেখুন। এটা ভিডিও বা অডিও টেপের চেয়ে অনেক ভালো কাজে দেবে। একজন ভালো পর্যবেক্ষণকারী হন, কোন সূত্র বাদ দেবেন না। কে জানে কোন সূত্র আপনার জীবন বদলে দেবে। পর্যবেক্ষণ সম্পর্কে আরও জানতে পাঠ করুন রুলস এইস কর্নওয়েল এর বই অবজারভেশন, অনুবাদ ফজর রাব্বি, সাবধান প্রকাশনী 2017। ভবিষ্যতের জন্য বিনিয়োগ। সুখ ও সমৃদ্ধি অর্জনের কৌশলের মধ্যে জ্ঞান অন্বেষণ একটি অন্যতম কৌশল। জ্ঞান অন্বেষণ করার চিন্তা একটি শক্তিশালী চেতনা। ধারাবাহিকভাবে শৃঙ্খলাপূর্ণ ও উদ্দেশ্য প্রণীতভাবে জ্ঞান অর্জনের চেষ্টা করুন। তবে অন্য কিছু সব কিছুর মতো এখানেও কিছু খরচের বিষয় আছে। এখানে এসে অনেকে থেমে যায়। বিনিয়োগ না করলে শেখা যায় না। 3 রকম বিনিয়োগ আছে। অর্থ বিনিয়োগ, বই ও অন্যান্য সামগ্রী কিনতে অর্থ খরচ হবে। এজন্য আমি পরামর্শ দিই একটি অতিরিক্ত ফান্ড গঠন করুন, যেখানকার অর্থ কেবল শেখার জন্য খরচ হবে।
প্রতি মাসে আয়ের একটি অংশ আলাদা করে রাখুন, শেখার জন্য ব্যয় করুন, নিজের ভেতরের ঘুমন্ত দৈত্যাকে জাগাতে খরচ করুন। টাকার পরিমাণ সামান্য, তবে সম্ভাবনার পরিমাণ অসীম। সময় বিনিয়োগ, এটা বেশ গুরুত্ব বহন করে। কাউকে অর্থ বিনিয়োগের বিষয়ে বলার চাইতেও কঠিন হলো সময় বিনিয়োগ করতে বলা। এখানে কোনো সংক্ষিপ্ত পথ নেই। যত পর্যন্ত না কোনো যন্ত্র আপনার মস্তিষ্ক পর্যন্ত জ্ঞানটুকু পৌঁছে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সময় বিনিয়োগ করতেই হবে। বিনিয়োগ বেশি হলে ফলাফল বেশি হবে। এখন বিনিয়োগ করা সময়টুকু হয়তো ভবিষ্যতের সমৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করবে। শ্রম বিনিয়োগ, আপনার শ্রমও চিন্তাভাবনা করে বিনিয়োগ করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি সুখ ও সম্পদ অর্জনে সেই সম্পর্কিত অতিরিক্ত শিক্ষাও অর্জন করতে হবে। সাধারণ শিক্ষার সাথে এসব অতিরিক্ত শিক্ষার যথেষ্ট প্রভেদ আছে। আর্থ পর্যবেক্ষণ, পড়ালেখা করা অথবা অন্যকে পর্যবেক্ষণ যাই করুন না কেন, আপনার শ্রমই আপনার শিক্ষাকে বেগবান করে তুলবে। একটি মনোযোগী মন লক্ষ্য ভেদ করতে নির্গত হওয়া রাইফেলের গুলির মতো। আর এই মনোযোগের জন্য আপনার মধ্যে নিয়মিত প্রচেষ্টা চাই। আর এই প্রচেষ্টাই পারবে শস্যাগারের দরজা খুলে দিতে, যেখানে আপনার সমস্ত শস্য বা ফলাফল জমা হবে। তৃতীয় সূত্র, সুখ ও সমৃদ্ধি অর্জনে তৃতীয় সূত্র, কীভাবে পরিবর্তিত হতে হয় তা শেখা। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। এরপর আসতে চলছে দ্য 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইয়ের 6ষ্ঠ অধ্যায়, ব্যক্তিগত উন্নয়নের জাদু। অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।